সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা খুব ভালো আছো। ইসলামিয়া কলেজের অনলাইন পাঠদান কার্যক্রমে আমি স্বামী প্রভাষক গণিত বিভাগ তোমাদের স্বাগত জানাচ্ছি। বর্তমান করোনাকালীন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভূমিকা রেখেছেন আমাদের শিক্ষাক্ষেত্রে তা সত্যিই প্রশংসাযোগ্য। এছাড়াও শুরুতে যাদের কথা না বললেই নয়, তারা হলেন আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়, যাদের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যোগে বর্তমানে অনেকগুলো ক্লাস অনলাইনে পরিচালিত হচ্ছে। এছাড়াও আমি আমার সহকর্মীবৃন্দের কাছে কৃতজ্ঞ এবং সেই টেকনিশিয়ানসদের কাছে কৃতজ্ঞ, যারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই অনলাইন পাঠদান কার্যক্রম সফলভাবে পরিচালনা করছেন। আর তোমাদের কাছেও কৃতজ্ঞ, তোমরা যারা ইতিমধ্যেই অনলাইনে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছ এবং এই করোনাকালীন পরিস্থিতিতেও পড়াশোনা অব্যাহত রেখেছ। আশা করি তোমাদের পড়াশোনা ঠিকমতো চলবে এবং মনোযোগ থাকবে। আজকে শুরুতে দেখতে পাচ্ছ আমরা এখানে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র অধ্যায় 2 যুগাশ্রয়ী প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটাকে ইংরেজিতে বলা হয় লিনিয়ার প্রোগ্রাম। রাশিয়ার গণিতবিদ ও অর্থনীতিবিদ লিওনিদ ভিতালিভিচ পেন্টোভিচ সর্বপ্রথম ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে একটি মডেল প্রস্তাবনা করেছিলেন। সেই মডেলটা হচ্ছে আসলে এই মডেল মিনস যুগাশ্রয়ী প্রোগ্রাম বা লিনিয়ার প্রোগ্রাম। উনি মূলত কি ছিলেন? গণিতবিদ, একই সাথে কি ছিলেন? অর্থনীতিবিদ। দেখো, এটা এমসিকিউতে কিন্তু আসতে পারে যে একই সঙ্গে ওনার পরিচয় কিন্তু দুটো। এবং উনি কিসের উদ্দেশ্যে করেছিলেন? সেটা ছিল ব্যবসা বাণিজ্য। ওনার একটা প্রবন্ধ আছে, যে প্রবন্ধ উনি উল্লেখ করেছেন যে স্বল্প সময়ে এবং স্বল্প খরচে, দুটো বিষয়, একটা হচ্ছে স্বল্প সময় আর একটা হচ্ছে স্বল্প খরচ। এই দুটো বিষয়ের মাধ্যমে সর্বোচ্চ মুনাফা অর্জনের যে গাণিতিক মডেল উনি প্রস্তাবনা করেছেন সেটাই হচ্ছে যুগাশ্রয়ী প্রোগ্রাম। খেয়াল করো, এটা শুরুতে যে উদ্দেশ্যে তৈরি করা হয় সেটা ছিল ব্যবসা বাণিজ্য। পরবর্তীতে ড্যান্ট জিগ নামক একজন আমেরিকান গণিতবিদ যুদ্ধের কৌশল ক্ষেত্রেও কিন্তু এই প্রোগ্রামটা প্রয়োগ করেছিলেন। এতে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে সামরিক, বেসামরিক, প্রশাসনে, বৈজ্ঞানিক গবেষণাগারে কিংবা গণিতের ক্ষেত্রে, ঠিক আছে, অর্থনীতির ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই যুগাশ্রয়ী প্রোগ্রাম কিন্তু মূলত একটা প্রধান হাতিয়ার। আচ্ছা, এতগুলো কথা কেন বলছি? সরাসরি গণিতে চলে গেলেও তো পারতাম, তাই না? মানে সরাসরি একটা অঙ্ক করে দিলে হয়ে যেত, তাই না? আসলে তা নয়, আমাদেরকে এখানে কিন্তু কিছু বিষয় বুঝতে হবে। কি কি বুঝতে হচ্ছে? সেটা হচ্ছে যুগাশ্রয়ী প্রোগ্রামটা কি, সে এই বিষয়টা নিয়ে এর শর্তগুলো কি হতে পারে, সুযোগ সুবিধাগুলো কি কি, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা দেখব যে বিভিন্ন সালে বিভিন্ন সময়ে আমরা দেখব যে এখানে পরীক্ষায় ছোট 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 কিন্তু কিছু প্রশ্ন থাকে, এগুলো দিয়ে নেয়। তোমার একটা জানা প্রশ্ন, তুমি জানো, সহজে অ্যান্সার করতে পারবে, অথচ তার সঙ্গে দিয়ে দিয়েছে এরকম একটা বর্ণনামূলক প্রশ্ন যে যুগাশ্রয়ী প্রোগ্রাম কি, কি বোঝায়, এরকম করে একটা দিয়ে দিল 2 নম্বরে বা 4 নম্বরে দিয়ে দিতে পারে। তাহলে তখন দেখা যেতে পারে যে তুমি সামান্য একটু বিষয়ের জন্য আটকে গেলে। তোমার যদি একটু প্রাথমিক ধারণাটা থাকে তাহলে তুমি কাজ করতে তোমার জন্য সুবিধা হবে। এবং এটাও মনে রাখা প্রয়োজন যে যুগাশ্রয়ী প্রোগ্রামের এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ, যদি বুঝতে পারো, যদি করতে পারো, তাহলে এটা খুব সহজে কিন্তু করে ফেলা যায়। এখানে আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে বলবো সেটা হচ্ছে যুগাশ্রয়ী প্রোগ্রাম শুরু করাটার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে আমরা গণিতটা পড়ছি কেন? আমরা গণিত পড়ছি এটাকে প্রয়োগ করার জন্য, এটা প্রয়োগ দরকার, আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ দরকার। যুগাশ্রয়ী প্রোগ্রাম এমন একটা বিষয় যেটা কিন্তু আমাদের বাস্তবিক জীবনে প্রয়োগ আছে, সাংখ্যিক বিশ্লেষণেও কিন্তু এটা প্রয়োগ আছে। দেখো, সাংখ্যিক বিশ্লেষণটা কি? সংখ্যাকে বিশ্লেষণ করে যে উপাত্তগুলো তৈরি করছে, এবং এগুলো কিন্তু গোয়েন্দা বাহিনীতে কাজে লাগে। তাহলে আমরা আমাদের বাস্তব ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে যুগাশ্রয়ী প্রোগ্রামটা অপরিহার্য। আরো মজার বিষয় হচ্ছে আমরা বর্তমানে কিন্তু প্রায় সকলেই
যে জিনিসটা চিন্তা করি সেটা হচ্ছে কি, স্বল্প সময় দেব, স্বল্প খরচ করব, কিন্তু অধিক মুনাফা অর্জন করব। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, আমরা যা চাই সেটাই কিন্তু যোগাশ্রয়ী প্রোগ্রাম আমাদেরকে দেবে। তাহলে কি করতে হবে, আমাদের কাজ করতে হবে। কাজ করার জন্য কি প্রয়োজন, পরিকল্পনা। তাহলে পরিকল্পনাটা হচ্ছে কাজের অর্ধেক। দেখবে তোমরা অনেক সময় পরিকল্পনা হলো কাজের অর্ধেক, এটা যোগাশ্রয়ী প্রোগ্রামের ভাষায় বুঝিয়ে দিতে পারবে, তোমাদের বিভিন্ন প্রশ্ন এরকম আসতে পারে। তাহলে ভালো করে একটু চিন্তা করে দেখো, আমি একটা কাজ করব, এর কিন্তু পরিকল্পনা প্রয়োজন, তাই না? পরিকল্পনা না থাকলে আমরা কিন্তু কোনো একটা কাজ এগোতে পারবো না। তাহলে আমার প্রথমে কি প্রয়োজন হবে, উদ্দেশ্য। আমি কি করতে চাই, এটা আমার পরিকল্পনার প্রথম ধাপ। আমি পরিকল্পনা করছি, তাহলে আমার প্রথম কাজটা কি, উদ্দেশ্য স্থির করা। খেয়াল করো, এর পরের ধাপটা কি, আমি কোন কোন বিষয়গুলোর উপর নির্ভরশীল, আমি কিসের উপর নির্ভরশীল, এটা আমাদের দরকার পরিকল্পনার। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপটা হলো এই যে সীমাবদ্ধতা, অর্থাৎ আমি একটা কাজ করতে চাইছি, আমি কোনো কিছুর উপর অবশ্যই নির্ভরশীল, কিন্তু দেখা যাচ্ছে আমি সেই বিষয়গুলো সহজলভ্য আমার জন্য হচ্ছে না, আমি পাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে সীমাবদ্ধতা সমূহ কিন্তু আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে, আমার পরিকল্পনায় এগুলো থাকতে হবে। তাহলে এই যোগাশ্রয় প্রোগ্রাম কি করছে, এটা হচ্ছে একটা বিজ্ঞানসম্মত উপায়, যেটা কর্মদক্ষতা, উদ্দেশ্য, কর্মপদ্ধতি, এই তিনটা বিষয়গুলো নির্ধারণ করে দেয়। এর সাথে নির্দিষ্ট লক্ষ্যে এবং উদ্দেশ্যে পৌঁছাতে আমাদেরকে সহায়তা করে। তাহলে কর্মদক্ষতা সম্পর্কে তোমরা কম বেশি সবাই জানো, সেটা হচ্ছে কি, কাজের প্রতি যেটা দক্ষতা। আমি দেখা যায় আমরা একটা অ্যাপ্লিকেশন করলে চাকরির জন্য কি লিখি, এফিশিয়েন্ট, আই এম এফিশিয়েন্ট ফর দিস জব, আমরা লিখি এরকম যে আমরা এই কাজের জন্য দক্ষ। দক্ষ বলতে কি বোঝানো হচ্ছে, আমি শুধু পারি, আমি এই কাজটা পারি বললেই হলো, নিশ্চয়ই না। আমি কি কাজটা করার জন্য সবসময় ফিট কিনা, আমার শারীরিক যোগ্যতা আছে কিনা, আমার মানসিক যোগ্যতা আছে কিনা। আমি পাগল হলে নিশ্চয়ই কাজটা করতে পারবো। আমাকে অবশ্যই কি করতে হবে, আমার কর্মদক্ষতা বলতে কি বোঝায়, আমি যখন এই এতটা থেকে এতটা পর্যন্ত আমি কাজ করতে পারবো, এটাই আমার দক্ষতা। এই কাজটা আমি করতে পারবো, সুন্দরভাবে করে যেতে পারবো, এবং আমার আন্তরিকতায় কোনো ঘাটতি থাকবে না। তাহলে এটাকে বলছে কি, কর্মদক্ষতা। ভালো করে দেখো, আমি কাজটা করার জন্য ইচ্ছুক এবং আমি কাজটা করতেও পারবো, এটা কর্মদক্ষতা। এরপরে দেখা যাচ্ছে আমার উদ্দেশ্য দরকার, উদ্দেশ্য ছাড়া তো আসলে কোনো কাজ করি না। আর কর্মপদ্ধতি, কাজ করলাম কিন্তু এলোমেলোভাবে করলাম, যেভাবে করাটা দরকার ছিল ঠিক সেভাবে করিনি, তাহলে এটা কোনো কাজ করলাম না। কর্মপদ্ধতিটাও কিন্তু নির্ধারণ করে দিচ্ছে কিসে, যোগাশ্রয়ী প্রোগ্রাম, এটা আমাদেরকে নির্ধারণ করে দিচ্ছে। তাহলে দেখো, বিজ্ঞানসম্মত উপায়ে কর্মদক্ষতা, উদ্দেশ্য এবং কর্মপদ্ধতি নির্ধারণ করে কি তৈরি করে দিচ্ছে, নির্দিষ্ট লক্ষ্যে বা উদ্দেশ্যে আমাদের পৌঁছতে সাহায্য করছে। অর্থাৎ আমরা সর্বোচ্চ পরিমাণ মুনাফা যাতে অর্জন করতে পারি, সেই বিষয়ে আমাদেরকে যোগাশ্রয়ী প্রোগ্রাম সাহায্য করছে। এরপরে আসো যোগাশ্রয়ী প্রোগ্রামের সংজ্ঞা। সংজ্ঞাতে কি বলা হচ্ছে, সর্বনিম্ন বিনিয়োগের বিনিময়। আমি আবার বলছি, সর্বনিম্ন বিনিয়োগের বিনিময়। বিনিয়োগটা কি হবে, তার মানে খরচটা কি হবে, সর্বনিম্ন, এটার বিনিময় সম্ভাব্য সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে। আমি আবার বলছি, সর্বনিম্ন বিনিয়োগের বিনিময়ে সম্ভাব্য সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো পরিকল্পনাকে এক উদ্দেশ্য, ফাংশন, দুই, খেয়াল করে দেখো, সিদ্ধান্ত, চলো, তিন, শর্ত বা সীমাবদ্ধতা। একে লেখা হয়, উদ্দেশ্য ফাংশনকে লেখা হয় অবজেক্টিভ ফাংশন। এরপরে সিদ্ধান্ত, চলো, এটাকে বলা হয় ডিসিশন ভেরিয়েবল। শর্ত বা সীমাবদ্ধতা,
এটাকে বলা হয় কনস্ট্রেইনটস or restrictions. Restrictions বলা হয়। তাহলে একটা কি উদ্দেশ্যাকাঙ্ক্ষা, সিদ্ধান্ত চলক, শর্ত বা সীমাবদ্ধতা, constraints or restrictions। কি কি বলা? সর্বনিম্ন বিনিয়োগের বিনিময়, সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে। তার মানে কি? সর্বনিম্ন বিনিয়োগের বিনিময়ে সম্ভাব্য সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো পরিকল্পনাকে 1 উদ্দেশ্যাকাঙ্ক্ষা, 2 সিদ্ধান্ত চলক, 3 শর্ত বা সীমাবদ্ধতা। এর মাধ্যমে, ঠিক আছে, এর মাধ্যমে ক্যান্টরোভিচ এর গাণিতিক মডেল প্রয়োগ করা হলো। অর্থাৎ এই তিনটা জিনিসের মাধ্যমে যদি আমরা ক্যান্টরোভিচের নিয়ম অনুসারে গাণিতিক মডেল প্রয়োগ করি, তাহলে যে মডেলটা আমরা পাবো এটাকে কি বলে? যোগাশ্রয়ী প্রোগ্রাম মডেল। তাহলে আমরা সংজ্ঞাটা ইজিলি পাচ্ছি। সেটা হচ্ছে আমাদেরকে ক্যান্টরোভিচের নিয়মটা আমাদের ফলো করতে হবে, উনি যে গাণিতিক মডেলটা দিয়েছেন সেটা ফলো করতে হচ্ছে। মানে আমি খেয়াল করো, আমরা এই তিনটা জিনিস নিয়ে এখন কথা বলবো। আমাদের এই তিনটা বিষয় নিয়ে অবশ্যই আমাদের যে ধারণাগুলো এগুলোকে স্পষ্ট করতে হবে, না হলে আমরা গণিতে প্রবেশ করতে পারছি না। খেয়াল করে দেখো, যে কোনো একটা উদ্দেশ্য ফাংশন বলতে কি বুঝি? এটাকে আমরা লিখতে পারি z or p or f, এই তিনটা লেটার ইউজ করি আমরা এখানে উদ্দেশ্য ফাংশন বোঝানোর জন্য, অবজেক্টিভ ফাংশন বোঝানোর জন্য। এখান থেকে খেয়াল করো যে এটার আকার থাকে, এই স্টাইলে থাকে এর আকার ax প্লাস by, এই আকারটা এর থাকে। ez বা p বা f এ আমরা কি নির্ণয় করি? ম্যাক্সিমাম মান or মিনিমাম মান নির্ণয় করি এবং লিখি কিভাবে? z max or z minimum, এই আকারে আমরা এটাকে লিখে থাকি। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে উদ্দেশ্য ফাংশনটা কি জিনিস, এটা। এরপরে সিদ্ধান্ত চলক। সিদ্ধান্ত চলকটা কি? ধরে নাও যে জিনিসটা পরিবর্তনশীল, কোনো একটা রাশি যদি পরিবর্তনশীল হয় তাহলে তাকে বাড়ানো যায়, তাকে কমানো যায়। সিদ্ধান্ত চলক হবে সেটা, যার সিদ্ধান্ত সিদ্ধান্তকারী নিতে পারে। আমি আবার বলছি, সিদ্ধান্ত নিতে পারবে সিদ্ধান্তকারী স্বাধীনভাবে। আমি যদি সিদ্ধান্তকারী হই কিংবা তুমি যদি সিদ্ধান্তকারী হও, তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারবে খুব ইজিলি, কারণ সিদ্ধান্ত চলক এটা তোমার উপর নির্ভর করে, তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করে। তুমি পরিবর্তনশীল একটা রাশিকে ধরে নিবে, তাহলে তোমাকে গণিতে এখানে কি ধরে নিতে হচ্ছে? আমরা সচরাচর কি ধরে নিই? সেটাকে ধরে নিচ্ছি আমরা x অথবা y। এবং মনে রাখার বিষয় হচ্ছে x এবং y কখনো কি হতে পারবে না? ঋণাত্মক হতে পারবে না, ঋণাত্মক কোনো মান হিসেবে নেওয়া যাবে না। এটা সবসময় হবে পজিটিভ। x এবং y সবসময় হবে গ্রেটার ইকুয়াল 0 এবং তারা পরস্পর সম্পর্কযুক্ত হয়ে থাকে। 3 নম্বর বিষয় আছে শর্ত বা সীমাবদ্ধতা। শর্ত বা সীমাবদ্ধতা যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে, এটা অবশ্যই সিদ্ধান্ত চলকের সাথেই সম্পর্কিত। এখান থেকে আমরা কি তৈরি করব? একটা রৈখিক বা একঘাত সমীকরণ তৈরি করে নিব এবং সেটা কি হবে? অসমতা আকারে দেওয়া থাকবে। অর্থাৎ সীমাবদ্ধতাটা কি? মূলত সীমাবদ্ধতা কি? সেটা হচ্ছে আমি একটা কাজ করতে চাইছি, অথচ কাজটা করার মতো অনুকূল পরিবেশটা নেই। এরকমটা কিন্তু আমাদের জীবনে অবরোধ ঘটেই থাকে। যেমন মনে করো, আজকে অনলাইন ক্লাসটা আমি পরিচালনা করতে চাইবো, ধরো আমি এটা পরিচালনা করছি, আমার প্রয়োজন একটা মার্কার, আমার কাছে এটা ছিল না, তাহলে আমাকে কি করতে হবে? এই সীমাবদ্ধতাটুকু দূর করতে হবে, আমাকে মার্কারের ব্যবস্থাটা করতে হবে। একইভাবে আমাকে এর কাঁচামালটা জোগাড় করে নিতে হবে। কাঁচামাল বলতে ধরে নাও যে আমার একটা বোর্ডের প্রয়োজন, একটা মোবাইলের প্রয়োজন, একটা স্ট্যান্ডের প্রয়োজন মোবাইল রাখার জন্য। ধরে নাও যে এরকম অনেকগুলো বিষয় থাকে যাকে বলা হচ্ছে সীমাবদ্ধতা। ধরে নিলাম যে আমার কাছে সীমাবদ্ধতাটুকু পূরণ করার কিনে ক্যাপাসিটি নেই বা সামর্থ্য নেই,
তাহলে আমাকে কি করতে হবে? বিকল্প একটা ওয়ে তৈরি করে নিতে হবে। কিন্তু কেন? কারণ আমি সর্বোচ্চ মুনাফা চাই, স্বল্প খরচে স্বল্প সময়ে আমি সর্বোচ্চ মুনাফা চাই। আমি আমার কাজটা করবই। তাহলে আমাকে যদি কাজটা করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে শর্ত বা সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করতে হবে। এটাই কিন্তু জোড়াশ্রয়ী প্রোগ্রামে তোমাদের শেখাতে হবে বা শিখতে হবে। যাই হোক, এখন আমরা যে বিষয়গুলো নিয়ে একটু বলবো সেটা একটু খেয়াল করো। যখন এলটিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম, এলপিপি বা লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ফর্মুলেশন করব, ফর্মুলেশন মানে হচ্ছে গঠন করব। আমরা গণিতে দেখবা সরাসরি কিছু প্রশ্ন আসতে পারে এমসিকিউতে, অথবা এটা গঠন আকারে আসতে পারে। তাহলে যদি এটা গঠন আকারে আসে তাহলে আমরা কি করব? এখানে আমাদের তিনটা স্টেপ ফলো করতে হবে। প্রথম ধাপে যেটা করতে হবে সেটা হচ্ছে সিদ্ধান্ত চলক। এটাকে কি করতে হবে? প্রথম ধাপই খুঁজে বের করতে হবে। এই জিনিসটা সিদ্ধান্ত চলক আমাদেরকে অবশ্যই প্রথম ধাপে খুঁজে বের করতে হবে। যে কোনো একটা প্রশ্ন দেয়া থাকবে, তোমাকে ভালো করে প্রশ্নটা করতে হবে, সেখান থেকে সিদ্ধান্ত চলকটাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যালো। এখন এখানে দেখো এলপিপি আমরা তৈরি করব। ঠিক আছে? এলপিপি ফর্মুলেশন করব বা এটাকে গঠন করব। তাহলে আমাদের শুরুতেই প্রথম ধাপে কোনটা নিতে হচ্ছে? সিদ্ধান্ত চলক আমাদেরকে খুঁজে বের করতে হবে। দ্বিতীয় স্টেপটা কি হবে? উদ্দেশ্য ফাংশন এবং শর্ত বা সীমাবদ্ধতা খুঁজে বের করা। এখানে দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ কি করতে পারি? অদল বদল করতে পারি বা একটা একটা পরিবর্তে নিতে পারি। অর্থাৎ আমরা গণিতের প্রথম ধাপে যখন এটা নিয়ে নিব সিদ্ধান্ত চলক, দ্বিতীয় এবং তৃতীয় ধাপটা কিন্তু অল্টারনেট হতে পারে। প্রথমে আমরা উদ্দেশ্য ফাংশন নিলে, তাহলে তারপরে আমরা শর্ত বা সীমাবদ্ধতা নিব। আর যদি প্রথমে আমরা শর্ত বা সীমাবদ্ধতা নিই, তাহলে পরবর্তীতে আমরা উদ্দেশ্য ফাংশনটা নির্ণয় করে নিব। তাহলে আসো আমরা এখন এই বিষয়গুলোর উপরে একটা গণিত করি এবং সেটা সেভাবে আমরা বোঝানোর চেষ্টা করি। এখানে দেখো x y greater equal 0 এটা দেয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু না দেয়া থাকলেও আমাদের কিন্তু ধরে নিতে হবে যে এখানে কি ছিল? সিদ্ধান্ত চলক বা ডিসিশন ভ্যারিয়েবল ছিল এবং সবসময় কি হবে? পজিটিভ হবে। এখানে দেখো শর্তগুলো দেয়াই আছে, কিন্তু কখনো কখনো দেখবে যে কোনো কোনো অঙ্কে এই শর্তগুলো কিন্তু সরাসরি দেয়া থাকবে না, আমাকে তৈরি করে নিতে হবে। আর উদ্দেশ্য অপেক্ষক কিংবা উদ্দেশ্য ফাংশন
দেয়াই থাকবে, সেটা কি এটা। কখনো কখনো দেয়া থাকবে না, আমাকে তৈরি করে নিতে হবে। তাহলে উদ্দেশ্য অপেক্ষক বা উদ্দেশ্য ফাংশন বা অবজেক্টিভ ফাংশন আমাদের তৈরি করে নিতে হতে পারে। এখানে দেয়াই আছে এবং বলা হচ্ছে যে যোগাশ্রয়ী প্রোগ্রামকে লেখচিত্রের সাহায্যে সমাধান করো এবং কৌণিক বা প্রান্তিক বিন্দু নির্ণয় করে সর্বনিম্নকরণ করো। এখানে জ্যাট মিনিমাম খুঁজে নিতে চাচ্ছে, অর্থাৎ জ্যাট ম্যাক্সিমাম একটা আছে, জ্যাট মিনিমাম আছে। আমাদের চাইছে কি জ্যাট মিনিমাম, কোন বিন্দুতে আমরা জেড এর মান সর্বনিম্ন পাই, এটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে। তাহলে আসো সমাধানে যাই। দেখো কি লিখছি ভালো করে খেয়াল করে দেখো। এগুলো দেয়া আছে কিভাবে, আমরা বলেছিলাম যে সীমাবদ্ধতা বা শর্তগুলো থাকবে রৈখিক বা একঘাত সমীকরণ আকারে, অর্থাৎ অসমতা আকারে থাকবে। তাহলে সেই অসমতাগুলোকে কিসে প্রকাশ করতে হবে, সমীকরণে প্রকাশ করতে হবে, রৈখিক সমীকরণে প্রকাশ করতে হবে। তাহলে দেখো আমরা এগুলোকে সমীকরণে প্রকাশ করব। তাহলে আমরা কাজটা কি করছি, প্রদত্ত অসমতা সমূহকে সমতা করে সমীকরণগুলোকে লেখচিত্রে প্রকাশ করি এবং সম্ভাব্য সমাধান এলাকা নির্ণয় করি। তাহলে আমাকে প্রথম যে কাজটা করতে হবে, এগুলোকে কি করতে হবে, সমতায় নিয়ে যেতে হবে। তাহলে দেখো কি করছি, x প্লাস 2y, আমি এখান থেকে লিখে যাই। দেখো প্লাস 2y is equal 8 implies, এটাকে বলা হয় implies। দেখো আমি লিখছি এভাবে x/8 প্লাস y/4 is equal to 1। কি কাজ করেছি এখানে দেখো, এই যে twice y ছিল, আমরা এর নিচে যখন 8 দিয়ে ডিভাইড করব আমরা কি পাবো 4, আর এখানে যখন 8/8 আসবে তখন আমরা কি পাচ্ছি 1। এটা দিলাম সমীকরণ 1। সেকেন্ড অপশন হচ্ছে 4x plus 3y is equal to 12 implies x by 4 দিয়ে 12 যখন আমরা ডিভাইড করছি তখন আমরা পাচ্ছি কত 3 plus y by 4 is equal to 1। এখানে পেলাম আমরা নাম্বার 2, 2 নং সমীকরণ। এরপর আছে x plus y is equal to হচ্ছে 5 implies আমরা পাচ্ছি x by 5 plus y by 5 is equal to 1। পাচ্ছি কত 3 নাম্বার। এখানে কত কত আছে দেখো, x is equal to 0, এটা হবে 4 নাম্বার, y is equal to 0, এটা হবে 5 নাম্বার। আমরা আমাদের সমীকরণগুলো পেয়ে গেলাম। এখন আমাদের কাজটা কি, আমরা এখন গ্রাফ পেপারের সাহায্যে লেখচিত্র তৈরি করব। এখন আমাদের গ্রাফ পেপারটা তৈরি করতে হবে। এখানে যেহেতু
গ্রাফ পেপারে এই মুহূর্তে এখানে দেখা সম্ভব হচ্ছে না, আমরা বোর্ডে সাধারণ যেটা স্কেল ওটার মাধ্যমে তোমাদেরকে এটা দেখাবো। দেখো দেখো আমরা শুরুতে নিচ্ছি কত 8 4 3 4 5 5 এই স্টাইলে আছে। আমরা এখানে প্রতিটা ইঞ্চিকে ব্যবহার করতে চাইব। খেয়াল করো, প্রতি 2 ইঞ্চি বরাবর যদি আমরা 1 করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1 2 3 4 5 6 7 8। প্রথমটা কত 8,0 এইখানে হবে 8,0। এরপর কত এখানে 0,4 এখান থেকে নিচ্ছে দেখো 1 2 3 4 5 6। দেখো আমরা এখানে নিব 1 2 3 4, এখানে নিব দ্যাট মিন্স এখানে কি আসবে 0,4। এই অবস্থায় 80 এবং 0,4 পাওয়ার পর আমরা এখানে কি করব দাগ টেনে নেব। একটু বাড়তি টানবো, একটু বাড়তি টেনে নেব। তার কারণটা হচ্ছে খেয়াল করো এখানে এই জিনিসটা কোথেকে আসছে, খেয়াল করো এখান থেকে x প্লাস y y লেস ইকুয়াল 8 এর চাইতে ছোট, 8 এর চাইতে ছোট তার মানে এই দিকে বোঝানো হবে। তখন তোমাকে এরোটা ইউজ করতে হবে এইভাবে। এখানে কিন্তু যোগাশ্রয় প্রোগ্রামে যে গ্রাফটা আঁকবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে তুমি এরোটা কোন দিকে দিচ্ছ, কোন পাশে তুমি সম্ভাব্য সমাধান অঞ্চল পাচ্ছ, এটা তোমাকে দেখাতে হবে। আমরা একটা পেয়ে গেছি এবং সেটা কত নম্বরের জন্য পেয়েছি 1 নং সমীকরণের জন্য পেয়েছি। দ্বিতীয়টা কত 3 0, তাহলে 1 2 3 3 0 0 4 একই বিন্দুতে। তাহলে এখান থেকে আমরা শুরু করলাম, একটু বাড়তি নিয়ে নিলাম। দেখো এটা আসছে এখান থেকে গ্রেটার ইকুয়াল টু মানে 12 চাইতে বড়, যেহেতু 12 এর চাইতে বড় ওই পাশটা বোঝানো হচ্ছে, তাহলে এরোটা আসবে এই পাশটা, ঠিক আছে। এরপরে দেখো এইটা 5 5, তাহলে 4 5 এখানে আসছে 5 0, এরপর এখানে আসছে 0 5। তাহলে এখান থেকে দেখো চেষ্টা করছি যাতে অ্যাকুরেটলি আসে। এটা কিভাবে আছে 5 এর চাইতে ছোট, দেখো লেস ইকুয়াল 5, তাহলে এটা এরোটা হবে এই। তাহলে এটা ছিল 2 নাম্বার, এটা ছিল 3 নাম্বার। এখন এখান থেকে দেখো 4 নাম্বার x = 0, x = 0 রেখাটা কোনটা, আশা করি আমাদের মধ্যে অনেকেই এই বিষয়টা জানি, তারপরেও যখন আমরা ভাইভাতে জিজ্ঞেস করি x = 0 রেখাটা কোনটা আমরা কিন্তু ভুল করি, তাই না? খুব কমন একটা মিস্টেক হয়ে যায়।
x = 0 কোনটা, যেটা হচ্ছে y অক্ষ। y অক্ষের সবখানে কই x এর মান 0, আর x অক্ষ মানে হচ্ছে y = 0 রেখা। এখানে সব সময় y এর মানটা কি পাবো, 0 পাবো। তাহলে আমরা এগুলো পাচ্ছি। এখন দেখো এই সব কটা বিন্দু দিয়ে যে রিজিয়নটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে এইটা। দেখো এরা কিন্তু ছেদ করেছে মোটামুটি, এই যে এখান থেকে দেখো 3 নাম্বার রেখা, আর এখানে এই যেটা 1 নাম্বার রেখা, এই 3 নাম্বার এবং 1 নাম্বার রেখা এই বিন্দুতে কিন্তু ছেদ করে। তাহলে আমরা এই বিন্দুগুলোর একটা নামকরণ অবশ্যই করব। এটা যদি A হয়, এটা B, এটা হবে C, এটা হবে D। খেয়াল করে দেখো সম্ভাব্য অঞ্চলটাকে আমরা এবার একটু কি করব, কালার করে নেব। 4B পেন্সিল থাকলে 4B পেন্সিল দিয়ে করে নিতে পারো, অথবা স্কেল দিয়ে এভাবে হালকা হালকা একটু দাগানিটা করে নিতে পারো। তাহলে এই সম্ভাব্য রিজিয়নটা আমরা এখানে পেয়ে গেলাম A B C D। এটা হচ্ছে মূলত O বা 0 0। আপাতত এর কোনো কাজ নেই। এখানে দেখো এই জিনিসটা আমরা পেলাম। তাহলে আমরা কি লিখবো, রেখাচিত্র হতে দেখা যায় যে ABCD হলো সমাধান অঞ্চল। আমাদের কিন্তু বের করতে বলা হয়েছিল সমাধান অঞ্চলে যেগুলো কৌণিক বা প্রান্তিক বিন্দু সেগুলো। লেখচিত্র দেখা যায় যে ABCD হলো সমাধান অঞ্চল এবং এর কৌণিক বিন্দু সমূহ হলো A 3,0, B 5,0, C বিন্দুটা কিন্তু নির্ণয় করা হয়নি, C বিন্দুটা এখানে খেয়াল করো। এখান থেকে হিসাব করে দেখো, ভালো করে দেখো, 1 2, এই যে আমরা এখন স্কেল দিয়ে দেখাচ্ছি। দেখো 2 বিন্দুতে আছে এটা, যখন আমরা গ্রাফ করব তখন বরাবর কিন্তু 2 বিন্দুতে মিলে যাবে 2। আর এটা কোথায় আসছে দেখো 1 2 3, এই যে 1 1 2 3, তাহলে এখানে কত আসছে 2 3। তাহলে C এর জন্য যে মানটা পাচ্ছি এটা হচ্ছে 2,3। আমরা যখন গ্রাফ করব তখন এক্সাক্ট মানটা আমরা ইজিলি পেয়ে যাব। এরপরে কত হচ্ছে D এবং D 0 4। আমরা 4টা বিন্দু পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কাজ কি, উদ্দেশ্য অপেক্ষক বা উদ্দেশ্য ফাংশন বা অবজেক্টিভ ফাংশনে এই মানটা বসাবো। কেন বসাবো, যাতে করে এই কৌণিক বা প্রান্ত বিন্দু সমূহকে বসানোর পর আমরা z এর সর্বনিম্ন মানটা পেয়ে যাব। দেখো তাহলে z এর মান ছিল 2x - y, তাহলে আমরা লিখব a, এখন a 30 বিন্দুর জন্য z সমান 2x 2 ইনটু কত 3 মাইনাস y মাইনাস হচ্ছে 0, কত পাচ্ছি বলো তো 6। আমরা এটা পাই। এরপরে b 5,0 বিন্দুর জন্য আমরা কি পাচ্ছি, z সমান এখান থেকে পাচ্ছি 2 ইনটু 5 মাইনাস 0 সমান 10। এরপরে c 2,3 বিন্দুর জন্য z পাচ্ছি এখানে 4 - 3 দ্যাট ইজ হচ্ছে 1। এরপর d 0,4 বিন্দুর জন্য আমরা কি পাই, z সমান কি পাই 2 ইনটু 0 মাইনাস 4 ইজ ইকুয়াল টু হচ্ছে -4। দেখো এই 4টা মানের ভিতর -4 হচ্ছে সর্বনিম্ন মান। কার জন্য পাচ্ছি, কোন কৌণিক বিন্দুর জন্য পাচ্ছি, d এর জন্য পাচ্ছি। এই d এর জন্য আমরা কি পাই, z এর সর্বনিম্ন মান পাই, যার মান হচ্ছে -4। দেখো এই বিন্দুতে আমরা সর্বনিম্ন মান পাই। তাহলে লিখো
স্পষ্টত ডি 0,4 বিন্দুর জন্য z এর সর্বনিম্ন মান বিদ্যমান এবং তা হলো -4। এটা আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। আমাদেরকে কি বলেছিল লেখচিত্রে এটাকে কি করতে হবে? আমাদেরকে বলা হয়েছিল যে লেখচিত্রের সাহায্যে সমাধান করো, এরপরে বলা হয়েছিল কৌণিক বা প্রান্তিক বিন্দু নির্ণয় করে সর্বনিম্নকরণ করো। এটা কিন্তু আমরা করেছি। এবার আসো আমরা আরেকটা প্রশ্নে যাব, যে প্রশ্নটাতে কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট দেওয়া থাকবে না। দ্যাট মিন্স উদ্দেশ্য অপেক্ষক থাকবে না, সীমাবদ্ধতা সমূহ দেওয়া থাকবে না, সেগুলো আমাদেরকে খুঁজে খুঁজে নিতে হবে। তাহলে সেরকম একটা প্রশ্ন এখন তোমাদের জন্য দিচ্ছি, দেখো। দেখো এখানে বলা হচ্ছে এক ব্যক্তি 1200 টাকার মধ্যে মাছের পোনা কিনতে চান। 100 মন হচ্ছে পোনার দাম 60 টাকা এবং 100 কাতল মাছের পোনার দাম 30 টাকা হলে তিনি কোন মাছের কত পোনা কিনতে পারবেন যার মোট পোনার সংখ্যা সর্বাধিক 3000 হয়? এখানে আমাদের কি নেই? উদ্দেশ্য অপেক্ষক নেই, সীমাবদ্ধতা নেই। কিন্তু আমরা প্রথমে কি এগুলো বুঝবো? নিশ্চয়ই না। আমাদের প্রথমে বুঝতে হবে কি সিদ্ধান্ত চলক, যেটা পরিবর্তনশীল, যেটা বাড়াতে পারবো, যেটা কমাতে পারবো, যেটার উপরে আমার পুরোপুরি সিদ্ধান্তটা নির্ভরশীল। আমাদের কি প্রয়োজন? এখানে পোনা প্রয়োজন। পোনা দেখো, যেহেতু পোনাগুলো আমাদের প্রয়োজন, বলা হচ্ছে তিনি কোন মাছের কত পোনা, অর্থাৎ উভয় দিক থেকে রুই এবং কাতল উভয় মাছের পোনা উনি কিনতে চাচ্ছেন। তাহলে সেই পোনাটাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত চলক বা ডিসিশন ভেরিয়েবল। তাহলে আমরা সমাধানে শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে কি ধরে নিব কোনটা সমাধানে আমরা ধরে নিব কি পোনা বলতে কোনটা কি বোঝানো হচ্ছে, অর্থাৎ সিদ্ধান্ত চলকগুলো কি কি। দেখো আমরা ধরে নিলাম মনে করি বলেছিলাম দ্বিতীয় এবং তৃতীয় ধাপটা আমরা অল্টারনেট করতে পারি, অর্থাৎ আমরা উদ্দেশ্য অপেক্ষক আগে নিতে পারি এবং সীমাবদ্ধতা পরে নিতে পারি, অথবা সীমাবদ্ধতা আগে নিতে পারি, উদ্দেশ্য অপেক্ষক পরে নিতে পারি। উদ্দেশ্য অপেক্ষকটা কি খেয়াল করো। কি চাইছে? সর্বোচ্চ মানটা চাইছে কার? অর্থাৎ কোন মাছের কত পোনা কিনতে পারবেন যার মোট সংখ্যা সর্বাধিক, এভাবে দেওয়া আছে, অর্থাৎ আমাদের সর্বোচ্চ সংখ্যাটা নিতে বলা হচ্ছে।
সর্বোচ্চ কি পরিমাণ রুই মাছের পোনা নেওয়া যাবে, সর্বোচ্চ কি পরিমাণ কাতল মাছের পোনা নেওয়া যাবে। তাহলে এটা কি x প্লাস ওয়াই, এই সংখ্যাটা আমাদের হচ্ছে উদ্দেশ্য সাপেক্ষ। তাহলে শর্ত সমূহ আমরা আরেকটা লিখতে পারি হচ্ছে সীমাবদ্ধতা সমূহ। আমাদের সীমাবদ্ধতাগুলো কি খেয়াল করো, যে পোনার সংখ্যা সর্বাধিক 3000 হয়, 3000-এর উপরে তো আমরা যেতে পারছি না, তাহলে সেগুলোর মধ্যে একটা হয়ে যাবে কি x প্লাস ওয়াই লেস ইকুয়াল 3000। আমরা এটার উপরে কিন্তু যেতে পারবো না। এরপরে দেখো এখানে বলা হয়েছে 100 রুই মাছের পোনার দাম 60 টাকা, তাহলে একটি রুই মাছের পোনার দাম কত 60/100, আর x সংখ্যক রুই মাছের পোনার দাম কত হবে, তখন আমরা পাবো 60x/100। ঠিক আছে, এরপরে আমরা কি পাচ্ছি 100 কাতল মাছের পোনার দাম 30, তাহলে একটি কাতল মাছের পোনার দাম 30/100, x সংখ্যক কাতল মাছের পোনার দাম 30x, তাই না? এখানে আমরা কিন্তু y দিয়ে বুঝাচ্ছি কাতল মাছের পোনার সংখ্যা, তাহলে 30x হবে না 30y হবে, 30y/100। এই দুটোর যোগফল কি বলেছে, যে এতটুকু আমরা কিনবো x এর জন্য, আমরা এই জন্য কিনবো, কিন্তু যাই কিনি না কেন সেটা আমার 1200 টাকার মধ্যে সীমাবদ্ধ, এটাই কিন্তু আমার সীমাবদ্ধ, আমি 1200 টাকার উপরে খরচ করতে পারবো না। তাহলে লেস ইকুয়াল হবে কত 1200, এটাকে আমরা মিনিমাইজ করব। দেখো বা আমরা যদি 3 দিয়ে ডিভাইড করি তাহলে এখানে পাচ্ছি টুয়াইস x প্লাস এখানে পাই y লেস ইকুয়াল, এখানে পাচ্ছি 10, তাহলে এখানে পাচ্ছি 4000, আমরা 4000 টাকা 3 দিয়ে যখন ডিভাইড করি তখন, তাহলে আমরা এইটা পাই। দ্বিতীয় সীমাবদ্ধতা আমরা পেয়ে গেলাম। তাহলে তৃতীয়টা কি হচ্ছে, আমরা এখানে কি পাই y greater equal 0, সিদ্ধান্ত চলকগুলো সবসময় কি হবে পজিটিভ হবে, আমরা সেটা পেয়ে গেছি। এবার আমরা কি লিখবো, ঠিক আগের অঙ্কটার মতো প্রদত্ত সমতা করে সমীকরণ গুলোকে লেখচিত্রে প্রকাশ করি। এবং সম্ভাব্য সমাধান অঞ্চল নির্ণয় করি। তাহলে কি কি পাচ্ছি, x plus y is equal to 3000, ঠিক আছে, এটা ইমপ্লাইজ দেব ঠিক আগেরটার মতো x by 3000 plus y by 3000 is equal to কত 1, এটা কত আসবে 1 নাম্বার। দ্বিতীয়টা দেখো y is x plus y is equal to 4000 implies আমরা পাচ্ছি x by 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে এখানে হচ্ছে 2000 প্লাস y by 4000 0 to 1, এটা হবে 2 নাম্বার। এরপর হচ্ছে x equal to 0, এটা হবে 3 নাম্বার, y equal to 0, এটা হবে 4 নাম্বার। আমরা এখন কি করব, লেখচিত্রটা লিখব। ঠিক আগেরটার মতোই করবো। এখানটা যদি করি তাহলে এখানে আসছে 3000 আমরা এতগুলো নিতে পারবো, আমরা 1 2 3 এই হিসাবে নিব। ঠিক আগেরটার মতো দেখো 1 2 3, সর্বোচ্চ আমাদের এই পর্যন্ত যেতে হবে। আর এখানে দেখো এখানে আমাদের প্রয়োজন হবে 4 পর্যন্ত, তাহলে আমি একটু ভালো দিয়েছি। দেখো 1 2 3 4, এখানে দেখো প্রথমটা আসছে কত 3000, তাই তো 3000, 0, এরপর হচ্ছে 1 2 3, এখানে দেখো 0, 3000, এইটা। তাহলে এই অবস্থায় আমরা রাখতে হবে। একটু
বাড়তি আগেরটার মতোই। চিহ্নটা কোন দিকে হবে? এটা দেখো, এটা আসছে কোন থেকে? এখান থেকে, লেস ইকুয়াল 3000 চেয়ে ছোট, তাহলে চিহ্নটা হবে এই দিকে, এরটা আসবে এই দিকে। কয়টা দেখো? 2000 এখানে 0, এটা হচ্ছে 0,4000, তাহলে এটা এভাবে যাবে। দেখো এটাও কিন্তু এদিক, ভেতরের দিক, তাহলে এটাও কিন্তু এই স্টাইলে যাবে, এরগুলো যাবে। তাহলে দুটোই কিন্তু এদিকে প্রকাশ করছে, এই পাশটা। খেয়াল করে দেখো, এই দুটো জিনিস মিলে কোন জায়গাটাকে সম্ভাব্য অঞ্চল হিসেবে তুলে নিচ্ছে। খেয়াল করে দেখো, একটা দেখো 2000, এই যে এই লেখাগুলো নিয়ে এইটা তৈরি হচ্ছে, ঠিক আছে? এখানে এটা দেখো 1000, এখানে দেখো 1 2, এই যে 1 2, তাহলে এখানে হবে 2000। তাহলে এই বিন্দুগুলো নিয়ে এখন একটা কি হলো? সম্ভাব্য সমাধান অঞ্চল তৈরি হলো। O00, এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এবং শেষ বিন্দুটা হচ্ছে C। তাহলে আমরা কি লিখতে পারি? ঠিক আগেরটার মতো লিখে ফেলো।